স্যার লাইভে চলে আসছি। ওকে, আমি কোনো লিংক পাইনি এখনো। হ্যাঁ, দেখছি স্যার। ওকে। থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম লোকজন স্যার। জয়েন করছে, শুরু করে দিব জি স্যার, নাকি আরো 5 মিনিট টাইম নেবেন? স্যার 5 মিনিট সময় নেন, সমস্যা নেই। ওকে, আপনি আমাকে জাস্ট একটা সিগন্যাল দিয়েন। হ্যাঁ, আমি 5 মিনিট কাউন্ট করে দেখছি এখন। 30 বাজে, আমি 40 স্টার্ট করবো। স্যার অলরেডি জয়েন করা শুরু করে দিয়েছে। ওকে, আসসালামু আলাইকুম অ্যান্ড শুভ সন্ধ্যা। সবার সঙ্গে আবার দেখা হলো এক সপ্তাহ পর। তো আজকে আমরা হেমাটোলজির একটা জিনিস নিয়ে আলোচনা করব, একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে থ্যালাসেমিয়া। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক এবং এটা পরীক্ষার পারপাস ছাড়াও এটা আমাদের ডে টু ডে প্র্যাকটিসে এই থ্যালাসেমিয়ার পেশেন্ট আমরা প্রচুর পাবো এবং তাদেরকে আমরা কিভাবে ইভালুয়েট করব, কিভাবে ডায়াগনোসিস করব এবং আমাদের সীমার মধ্যে কিভাবে ম্যানেজ করব, এই সবগুলো আমাদের জানা দরকার। তো এই কারণে আমার খুব ইচ্ছে ছিল অনেকদিন যাবতই থ্যালাসেমিয়ার উপর একটা ক্লাস নেওয়ার। তো আমি সম্ভবত অতীতে থ্যালাসেমিয়ার উপরে কখনো কোনো ক্লাস নিইনি, এটাই আমার থ্যালাসেমিয়ার উপর প্রথম লেকচার হবে। হেমাটোলজি আসলে ইন মাই ভেরি স্মল ক্যারিয়ার অ্যাজ এ টিচার, হেমাটোলজি হ্যাজ বিন লার্জলি আনএক্সপ্লোর্ড। তো এই জন্য গত সপ্তাহে আমি একটা ক্লাস নিয়েছিলাম, সেটা ছিল হিমোরেজিক হিমোস্ট্যাটিক ডিসঅর্ডারস। আজকে আমি থ্যালাসেমিয়ার উপর নিতে চাচ্ছি। হোপফুলি এই ক্লাসটা আপনাদের গতকালের ক্লাসের থেকে একটু কম বোরিং লাগবে। আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ এটা থ্যালাসেমিয়ার উপরে আমার প্রথম ক্লাস। আর স্লাইডগুলো বানাতে গিয়ে স্পেলিং মিস্টেকস থাকতেই পারে, তো ওগুলা খুব একটা নজর দেওয়ার দরকার নাই আর কি। তো ঠিক আছে, আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের মূল টপিকে চলে যাব। আমি আশা করব যে এই ছুটির দিনগুলোতে আপনারা আপনাদের জীবন বেশ ভালোভাবে কাটিয়ে নিতে পারছেন, আপনারা কোপ আপ করতে পারছেন এই নতুন একটা অবস্থার পরিপ্রেক্ষিতে, এই অবস্থার সাথে। আগে একটা সময় কলেজে ক্লাস করতে করতে সবাই বিরক্ত হয়ে যেতেন, এখন হয়তো মনে হচ্ছে যে ক্লাস কেন আর নাই। তো এই বিরক্তি থেকে আমাদের কিছুটা দেওয়ার জন্যই অ্যাক্সিস আমাদের এই ক্লাসগুলোর আয়োজন করেছে, অনলাইন ক্লাস। তো অ্যাক্সিসকে ধন্যবাদ এরকম একটা অনলাইন ক্লাস আয়োজন করার জন্য। তো আমরা ঢুকে যাই আমাদের টপিকে। তো আজকে আমাদের টপিকটা হচ্ছে থ্যালাসেমিয়া। সো থ্যালাসেমিয়া আসলে কি, এটা আপনারা সবাই জানেন। থ্যালাসেমিয়া আমরা মেডিসিনে, ইন্টারনাল মেডিসিন এটা পড়ায়, এটা হেমাটোলজি পড়ায়, যেসব মেডিকেল কলেজ হেমাটোলজি ডিপার্টমেন্ট আছে তারা, এবং এটা আমাদের থেকে অনেক বেশি করে পেডিয়াট্রিক্স পড়ায়। তো থ্যালাসেমিয়া সম্পর্কে আপনাদের নলেজ যথেষ্ট পরিষ্কার, আমি আশা করব। সো এই ক্লাসটাকে আমাদের নতুন কিছু জানার ক্লাস হিসেবে খুব বেশি ভাবা দরকার নাই, এটাকে একটা রিক্যাপিচুলেশন ক্লাস হিসেবে ধরলে আমার মনে হয় আপনাদের বেশি ভালো লাগবে। সো থ্যালাসেমিয়া ইজ এ কনজেনিটাল হিমোলাইটিক অ্যানিমিয়া। হিমোলাইটিক অ্যানিমিয়ার অনেক রকম কারণ আছে, অ্যাকুয়ার্ড কারণ আছে, কনজেনিটাল কারণ আছে। এরকম কনজেনিটাল কারণগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে থ্যালাসেমিয়া। এটাকে একটা গ্রুপ অফ কনজেনিটাল হিমোলাইটিক অ্যানিমিয়ার মধ্যে ধরা হয়, যেটাকে বলা হয় হিমোগ্লোবিনোপ্যাথিস। এবং এটা হয় বিকজ অফ রিডিউসড সিনথেসিস অফ এ পার্টিকুলার গ্লোবিন চেইন। অর্থাৎ হিমোগ্লোবিনের মধ্যে যে হিম আর গ্লোবিন আছে, এই গ্লোবিন চেইনের সিনথেসিস যদি কমে যায়, তখন এই থ্যালাসেমিয়াটা হয়। তো নাম শুনেই বুঝতে পারছেন যে হিমোগ্লোবিনোপ্যাথিস, দ্যাট মিনস দ্য প্রবলেম লাইজ উইদিন দ্য হিমোগ্লোবিন। আমরা একটু যদি নর্মাল হিমোগ্লোবিন সম্বন্ধে জানতে চাই, প্রথমে জেনে নেওয়া উচিত যে একটা হিমোগ্লোবিন আসলে নর্মালি কেমন থাকে এবং অন্যান্য হিমোগ্লোবিনোপ্যাথিস হলে সেখানে কি ধরনের পরিবর্তন আসে। সো নর্মালি হিমোগ্লোবিন হচ্ছে একটা প্রোটিন, যেটা 4টা সাব ইউনিট থাকে এবং প্রত্যেকটা সাব ইউনিটের মূল অংশ হচ্ছে একটা করে গ্লোবিন চেইন। সো প্রত্যেকটা হিমোগ্লোবিনে, তাহলে অ্যাডাল্ট হিমোগ্লোবিনে 4টা গ্লোবিন চেইন থাকে এবং প্রত্যেকটা গ্লোবিন চেইনের সাথে একটা হিম লাগানো থাকে। এটা হচ্ছে একটা হিমোগ্লোবিনের নর্মাল স্ট্রাকচার। আপনারা দেখতে পাচ্ছেন যে
চারটা গ্লোবিন চেইন দেখা যাচ্ছে, এখানে লেখা আছে বিটা 1, বিটা 2, আলফা 1, আলফা 2, অর্থাৎ দুটো আলফা চেইন, দুটো বিটা চেইন, এবং প্রত্যেকটা গ্লোবিন চেইনের সাথে একটা করে হিম লাগানো আছে। হিম একটা জায়গায় বড় করে দেখানো হয়েছে এই পিকচারে, যে একটা হিমের মধ্যে একটা পরফাইরিন থাকে এবং তার সেন্টারে একটা আয়রন থাকে। সো একটা হিমোগ্লোবিনে যদি আমি ভেঙে বলি তাহলে চারটা গ্লোবিন চেইন থাকে, একটা চারটা পরফাইরিন থাকে এবং চারটা আয়রন থাকে। নর্মাল যে হিমোগ্লোবিন থাকে সেই হিমোগ্লোবিনগুলোর বিভিন্ন টাইপ আছে। অ্যাডাল্টে মেইন হিমোগ্লোবিনটাকে আমরা বলি হিমোগ্লোবিন এ, এবং হিমোগ্লোবিন এর মধ্যে চারটা গ্লোবিন চেইন, এটা দুটা থাকে আলফা চেইন এবং দুটা থাকে বিটা চেইন। অল্প কিছু হিমোগ্লোবিন, ইউজুয়ালি লেস দেন 5%, এই হিমোগ্লোবিন অ্যাডাল্টে যেটা থাকে সেটা হচ্ছে হিমোগ্লোবিন A2। এখানেও দেখবেন যে একটা আলফা, দুটা আলফা চেইন থাকবে এবং এখানে বিটা চেইনের জায়গায় থাকবে দুটা ডেল্টা চেইন। আর ফিটাল লাইফে প্রিডমিনেন্ট হিমোগ্লোবিন হচ্ছে হিমোগ্লোবিন F, এখানে দুটা আলফা চেইনের সাথে দুটা গামা চেইন থাকে। সো hemoglobinopathies is a disorders of inherited disorders of globin synthesis। এখানে আমরা এই ডিসঅর্ডারটাকে হিমোগ্লোবিনোপ্যাথিকে ব্রডলি দুটা গ্রুপে ভাগ করি। একটা হচ্ছে কোয়ালিটেটিভ অ্যাবনর্মালিটি আর একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যাবনর্মালিটি। কোয়ালিটেটিভ অ্যাবনর্মালিটি মিনস দ্যাট a different globin chain is produced rather than the normal alpha or beta chain। এই গ্রুপে যে ডিসঅর্ডারগুলো পড়ে তাদেরকে আমরা একটা ব্রড নামে ডাকি, সেটাকে বলা হয় স্ট্রাকচারাল হিমোগ্লোবিনোপ্যাথি। অন দ্য আদার হ্যান্ড, কোয়ান্টিটেটিভ অ্যাবনর্মালিটি শব্দটার অর্থ হচ্ছে যে যে গ্লোবিন তৈরি হচ্ছে সেই গ্লোবিন চেইনটা হচ্ছে নর্মাল গ্লোবিন চেইন, বাট সেটা অনেক কম তৈরি হচ্ছে, অর্থাৎ রিডাকশন অফ গ্লোবিন চেইন সিনথেসিস, এবং এই গ্রুপের ডিসঅর্ডারগুলোকে আমরা বলি থ্যালাসেমিয়া। স্ট্রাকচারাল হিমোগ্লোবিনোপ্যাথি এটা আজকের ডিসকাশনের টপিক না, তাও আমি একটা নামগুলো বলে দিচ্ছি। স্ট্রাকচারাল হিমোগ্লোবিনোপ্যাথির মধ্যে সবচেয়ে কমন যেটা, সেটা হচ্ছে হিমোগ্লোবিন ই ডিজিজ। এছাড়াও আছে হিমোগ্লোবিন সি ডিজিজ এবং সিকেল সেল ডিজিজ। এই তিনটা নাম আপনার মনে রাখলেই হবে। আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে যে স্ট্রাকচারাল হিমোগ্লোবিনোপ্যাথির মধ্যে সবচেয়ে কমন ডিসঅর্ডার ইন আওয়ার কান্ট্রি ইজ সিকেল সেল ডিজিজ, এটা বইয়ে অনেক বড় করে লেখা হয়, কিন্তু আসলে আমাদের এই সাবকন্টিনেন্টে এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে সবচেয়ে কমন স্ট্রাকচারাল হিমোগ্লোবিনোপ্যাথি হচ্ছে হিমোগ্লোবিন ই ডিজিজ। এমনকি আপনারা যদি বলেন যে নট অনলি স্ট্রাকচারাল হিমোগ্লোবিনোপ্যাথি, যদি হিমোগ্লোবিনোপ্যাথি ওভারঅল অর্থাৎ স্ট্রাকচারাল হিমোগ্লোবিনোপ্যাথি এবং থ্যালাসেমিয়া সব মিলিয়ে সবচেয়ে কমন হিমোগ্লোবিনোপ্যাথি কোনটা আমাদের দেশে, তাও আপনাকে উত্তর দিতে হবে হিমোগ্লোবিন ই ডিজিজ। এখানে কিছুই না, এখানে গ্লোবিন চেইন সিনথেসিসের রিডাকশনের কোনো ব্যাপার থাকে না, এখানে একটা গ্লোবিন চেইন নর্মালটার জায়গায় একটু ডিফারেন্ট একটা গ্লোবিন চেইন তৈরি হয়। আমি জাস্ট একটা এক্সাম্পল দিই, যেরকম হিমোগ্লোবিন ই ডিজিজে এখানে হিমোগ্লোবিন ই নামে একটা অ্যাবনর্মাল হিমোগ্লোবিন তৈরি হয়, যেখানে আলফা 2 থাকে, কিন্তু বিটা যে গ্লোবিনগুলো দুটো থাকে সেগুলোর মধ্যে একটা 26 নাম্বার পজিশনে একটা গ্লুটামেটের জায়গায় একটা লাইসিন অ্যাড হয়। এরকম ভাবে হিমোগ্লোবিন এস থাকে সিকেল সেল ডিজিজে, হিমোগ্লোবিন সি থাকে হিমোগ্লোবিন সি ডিজিজে। তো আজকে আমাদের এটা আলোচনার বিষয় না, তো আমরা আলোচনার বিষয়ে সরাসরি চলে যাই, যেটা হচ্ছে থ্যালাসেমিয়া। তো প্রথমেই বলে নেই যে আগেই বলেছি এটা একটা ইনহেরিটেড ডিসঅর্ডার এবং এটার মোড অফ ট্রান্সমিশন হচ্ছে অটোজোমাল রিসেসিভ। অটোজোমাল রিসেসিভ যে কোনো ডিসঅর্ডারের কয়েকটা বৈশিষ্ট্য আছে যেগুলো যে কোনো ধরনের অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডারগুলোতে পাবেন। এই ডিজিজ ইউজুয়ালি ম্যানিফেস্ট ইন হোমোজাইগাস স্টেট, অর্থাৎ প্রত্যেকটা প্রোটিনের জন্য যে একটা করে এক জোড়া করে জিন থাকে, যদি এক জোড়া জিনের দুটো জিনই এখানে এফেক্টেড হয় তাহলে এই ডিজিজটা ম্যানিফেস্ট হবে। যদি একটা জিন এফেক্টেড না হয় তাহলে ডিজিজটা ম্যানিফেস্টেড হবে না। এই জন্যই আমরা বলেছি যে ডিজিজ ম্যানিফেস্ট ইন দ্য হোমোজাইগাস স্টেট অ্যান্ড হেটেরোজাইগাস স্টেট ইজ অ্যাসিম্পটোমেটিক। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার, সেটা হচ্ছে দেয়ার ইজ পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি অ্যামং দ্য সিবলিংস, ভাই বোনদের মধ্যে আপনি সেম হিস্ট্রি পাবেন। এবং মোস্ট ইম্পর্টেন্টলি অটোজোমাল রিসেসিভের ক্ষেত্রে দেয়ার ইজ অফেন আ হিস্ট্রি অফ কনস্যাঙ্গুইনাস ম্যারেজ বিটুইন দ্য প্যারেন্টস। সো আপনি যখন একটা পেশেন্ট দেখবেন তখন এই হিস্ট্রি দুটো অবশ্যই নেবেন যে আপনার ভাই বোনদের মধ্যে এই অসুখটা আছে কিনা এবং আপনার বাবা মা তারা আত্মীয়ের মধ্যে বিয়ে হয়েছিল কিনা। এই জন্যই আমাদের এই জিনিস একটু বলা। সো কি ঘটে যেটা সেটা হচ্ছে রিডিউসড গ্লোবিন চেইন সিনথেসিস।
দু ধরনের গ্লোবিন চেইন আছে অ্যাডাল্ট হিমোগ্লোবিনে। হিমোগ্লোবিন একটা হচ্ছে আলফা চেইন আর একটা হচ্ছে বিটা চেইন, দুটাই দুটা করে থাকে। যদি আলফা চেইন সিনথেসিসটা কমে যায় তখন আমরা সেটাকে বলি আলফা থ্যালাসেমিয়া, আর যদি বিটা চেইন সিনথেসিস কমে যায় সেটাকে আমরা বলি বিটা থ্যালাসেমিয়া। আমাদের দেশে বিটা থ্যালাসেমিয়া ইজ ফার মোর কমন দেন আলফা থ্যালাসেমিয়া। কেন কমে যায়? খুব সিম্পল ব্যাপার। This is a genetic disorder, so there is a mutation of genes that code for alpha chain or globin chain. আলফা চেইন সিনথেসিসের জন্য 4টা জিন থাকে এবং প্রত্যেকটা জিন এক জোড়া করে জিন, দুটা করে জিন ক্রোমোজোম নাম্বার 16-এ থাকে। এখানে যে ধরনের মিউটেশনটা হয় সেটাকে বলা হয় ডিলিশন। আর বিটা গ্লোবিন চেইনের জন্য 4টা না 2টা জিন থাকে এবং প্রত্যেকটা ক্রোমোজোম 11-এ একটা করে বিটা গ্লোবিন চেইন জিন থাকে। আর এখানে যে ধরনের মিউটেশনটা হয় সেটার নাম পয়েন্ট মিউটেশন। আমি আবার জিনিসটা রিপিট করছি যে আলফা গ্লোবিন চেইন এনকোড করার জন্য there are 4 genes, 2 on each chromosome 16, and for beta globin encoding there are 2 genes, 1 in each chromosome number 11. সো আমরা বিটা থ্যালাসেমিয়া অনেক বেশি কমন, এই জন্য বিটা থ্যালাসেমিয়াটা দিয়ে আমরা স্টার্ট করি। তো আমরা প্রথমেই বলেছি যে 2টা জিন থাকে। যদি একটা জিন মিউটেন্ট হয়ে যায়, এফেক্টেড হয়, তাহলে স্টিল দ্য আদার জিন ইজ ফাংশনাল, আরেকটা জিন কিন্তু ঠিকই কাজ করবে। সো বিটা গ্লোবিন চেইন সিনথেসিস ইজ নট মাচ এফেক্টেড। দ্যাট ইজ ওয়াই দেয়ার ইজ নো অ্যানিমিয়া ইউজুয়ালি। আর যেহেতু পেশেন্টের কোনো অ্যানিমিয়া থাকে না, পেশেন্টের ব্লাড ট্রান্সফিউশনও দেওয়া লাগে না। So this group of patients do not need transfusions. If one beta globin gene is affected, it produces a condition which we call beta thalassemia treat or beta thalassemia minor. This group of patients are not anemic and they never need transfusions. But when both the genes are affected, which we call homozygous states, no gene remains functional. So beta globin chain synthesis is severely reduced or even absent. This group of patients produce severe anemia and they need regular transfusions. This group of patients are called beta thalassemia major. So minor সঙ্গে আমরা ডিফারেন্সটা দেখছি যে in beta thalassemia minor or trait একই জিনিস, there is no anemia and no need for transfusion. On the other hand, in beta thalassemia major there is severe anemia and needs regular transfusions. So আমাদের কাছে কিন্তু পেশেন্ট যারা আসবে তারা মোর অর লেস বিটা থ্যালাসেমিয়া মেজর পেশেন্টদেরই আমরা পাবো, বিকজ মাইনর পেশেন্টদের সিমটম থাকবে না, এই জন্য তারা কিন্তু আমাদের কাছে প্রেজেন্ট করবে না। ইয়েস, দে আর ডায়াগনোসড ইনসিডেন্টালি। মাইনর পেশেন্টের আমরা অন্য কোনো কারণে যদি ব্লাড কাউন্ট বা ব্লাড ফিল্ম করি তখন আমরা মাইনর পেশেন্টদের মধ্যে কিছু ফাইন্ডিংস পাবো। তখন আমরা যদি সার্চ করি তাহলে তাদের ইনসিডেন্টালি ডায়াগনোস হতে পারে, অথবা আমরা যদি বিটা থ্যালাসেমিয়া মেজর পেশেন্টদের সিবলিংদের সবাইকে স্ক্রিনিং করি, যেহেতু সিবলিংদের মধ্যে থাকতে পারে, তাদের মধ্যে কারো কারো আমরা বিটা থ্যালাসেমিয়া মাইনর পেতে পারি, বাট আদারওয়াইজ মাইনর পেশেন্টস themselves will not present with any symptom. One subset of patients with homozygous states, that is 2 genes affected, still can produce some globin synthesis, globin chains, beta globin chains, and they produce mild anemia and they infrequently require transfusion. So এই গ্রুপটাও কিন্তু হোমোজাইগাস, বাট তার গ্লোবিন চেইন সিনথেসিস অতটা এফেক্টেড হয় না। এই গ্রুপের পেশেন্টকে আমরা বলি বিটা থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়েট। হ্যাঁ, এই গ্রুপের পেশেন্টও কিন্তু আপনার কাছে প্রেজেন্ট করতে পারে, বাট এদের প্রপোর্শন ইজ মাচ লেস দেন বিটা থ্যালাসেমিয়া মেজর। সো আমি যদি একটু সংক্ষেপে চলে যাই, beta thalassemia minor or trait, they are asymptomatic, no need for transfusion. Beta thalassemia intermediate, mild anemic, and they need occasional transfusions. And beta thalassemia major, they are severely anemic and they need frequent transfusions. So beta thalassemia pore, let's talk about the alpha thalassemias. Alpha thalassemia is develops when there is actually mutation of genes that encode for alpha globin.
resulting in reduction of synthesis of alpha globin chains. So there are 4 genes. When one gene is affected, other 3 genes are still functional. So the alpha globin chain synthesis is not affected and there is no anemia. এই পেশেন্টগুলোকে আপনারা বলবো অ্যাসিম্পটোমেটিক ক্যারিয়ার, তাদের কোনো রকম সিমটম থাকবে না। কেউ কেউ এটাকে আলফা থ্যালাসেমিয়া ট্রেট বলে থাকে। যদি দুটা জিন এফেক্টেড হয়, স্টিল দুটা জিন ফাংশনাল থাকবে। সো আলফা গ্লোবিন চেইন সিনথেসিস ইজ নট মাচ এফেক্টেড এবং এদেরও কোনো অ্যানিমিয়া হবে না। এদেরকে আমরা বলি আলফা থ্যালাসেমিয়া মাইনর অর ট্রেট। সো আপনারা খেয়াল করলাম যে যদি এক বা দুটা জিন এফেক্টেড হয় তাহলে পেশেন্টের কোনো অ্যানিমিয়া থাকবে না আলফা থ্যালাসেমিয়াতে, এবং এদেরকে আমরা আলফা থ্যালাসেমিয়া মাইনর অর ট্রেট বলবো। আর অনেকেই যদি ওয়ান জিন এফেক্টেড কারণে হয় সেটাকে বলে অ্যাসিম্পটোমেটিক ক্যারিয়ার, বাট দুটাকেই আপনি একসাথে আলফা থ্যালাসেমিয়া মাইনর অর ট্রেট বলতে পারেন। If 3 out of 4 genes are affected, then only one gene remains functional. And now the alpha globin chain synthesis is affected and any type of hemoglobin is reduced. আলফা আমরা নর্মাল হিমোগ্লোবিন যখন দেখেছিলাম তখন দেখেছিলাম যে নর্মাল অ্যাডাল্ট হিমোগ্লোবিন যেটা হচ্ছে আলফা হিমোগ্লোবিন এ, সেখানে আলফা 2 বিটা 2, মাইনর পোর্শন হিমোগ্লোবিন A2 থাকে, সেটা হচ্ছে আলফা 2 ডেল্টা 2, এবং ফিটাল লাইফে থাকে হিমোগ্লোবিন F যেটা হচ্ছে আলফা 2 গামা 2। তো সবগুলোতে কমন কিন্তু হচ্ছে আলফা। এই কারণেই বলা হয় যে আলফা থ্যালাসেমিয়াতে আপনার যে কোনো ধরনের হিমোগ্লোবিন সিনথেসিস কিন্তু কমে যায়। These type of patients develop anemia and they need occasional transfusions. Yes, এখানে যদিও গ্লোবিন চেইন সিনথেসিস অনেক কমে যাচ্ছে, বাট স্টিল তাদের ট্রান্সফিউশন রিকোয়ারমেন্ট দে আর মাচ লেস দেন বিটা থ্যালাসেমিয়া মেজর। সো এদের প্রেজেন্টেশনটা অনেকটা বিটা থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়েট মতো। এই গ্রুপের পেশেন্টদেরকে আমরা বলি হিমোগ্লোবিন H ডিজিজ। Finally, if all the 4 genes are affected, there is no gene remaining functional, alpha globin synthesis totally stops. So no type of hemoglobin is produced. There is no normal fetal hemoglobin and it usually leads to intrauterine death. যে ডেথটাকে আমরা বলি hydrops fetalis, because these babies die within the fetal life and they are edematous. That is why they are called hydrops fetalis. সো আমরা একটু প্যাথোফিজিওলজি জানতে চাই, এটা ইম্পর্টেন্ট। এতক্ষণ যা বললাম সেগুলো জেনেটিক্সের থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্যাথোফিজিওলজি। সো what actually happens when there is thalassemia, when there is reduction of alpha chain or beta chain synthesis? First of all, there will be reduced hemoglobin A synthesis because both alpha and beta chains are component of hemoglobin A. So one thing is important, that if whether it is alpha thalassemia or whether it is beta thalassemia, one thing is common, and that is reduction of hemoglobin A synthesis. That means there will be less amount of adult hemoglobin type. So if we have less amount of one type of particular chain, alpha chain or beta chain, then there will be relative excess of another type. For example, if we have beta thalassemia, so there will be less amount of beta chain and normal amount of alpha chain. So this normal amount of this less amount of beta chain will bind with the normal amount of alpha chain, but still there will be some alpha chains that remains after binding of the alpha and beta chains. This excess amount of alpha chains will form tetramers. That means they form a 2-chain structure, the tetramers. On the other hand, in alpha thalassemia, there will be excess of beta chains. So these excess beta chains will form tetramers. So in alpha thalassemia, we will have beta 4 tetramer, and in beta thalassemia, we will have alpha 4 tetramers. These tetramers are toxic to the membrane of the erythrocytes. So the main pathology, actually, what is the consequence of thalassemia starts now.
beginning point is formation of the tetramers. In alpha thalassemia, beta 4 tetramers, and in beta thalassemia, alpha 4 tetramers. So I have already said that the tetramers are very toxic, particularly to the RBC membrane. So first of all, within the bone marrow, a lot of RBCs are destroyed by apoptosis because of the membrane damage caused by the tetramers. So one cause of development of anemia in thalassemia is reduced erythropoiesis or dyserythropoiesis. And the RBCs which survive the destruction in the bone marrow will come to the circulation, but still they have a problem. And the problem is the membrane loses the pliability. That means they cannot change their shape while passing through the small vessels. They become more stiff. So that is why when they pass through the small capillaries, particularly in the spleen, they are stuck. And these trapped RBCs are easily phagocytosed by the macrophages. So destruction of the mature RBCs, and we call it hemolysis. And this is the main mechanism of development of anemia in thalassemias. Although dyserythropoiesis is an important contribution, but still the main mechanism of anemia in thalassemia is hemolysis. That means destruction of the mature RBCs in the spleen by the macrophages. Why they are destroyed? Because they are stuck, they are trapped within the spleen. And why they are trapped? Because they lose the pliability. They cannot change their shape while passing through the small capillaries. So they are trapped there and easily phagocytosed by the macrophages. So that is why we have said that anemia develops in thalassemia due to both hemolysis and dyserythropoiesis. Another consequence of reduced hemoglobin synthesis is whenever there is anemia, kidneys secrete more erythropoietin. So erythropoietin is a stimulator of the stem cells in the hemopoietic tissue. So there will be expansion of the bone marrow, because bone marrow is the main site where hemopoiesis occurs in adult life after birth. And even there are tissues which used to produce blood cells in fetal life, but stops that after birth, like liver and spleen. They also start producing RBCs. These liver and spleen, the hemopoietic cells within the liver and spleens, they stop replicating after birth. But when they are stimulated by erythropoietin, they restart their hematopoiesis. That is why there is bone marrow expansion and there is activation of erythropoiesis in liver and spleen. So the consequence of bone marrow expansion is the skeletal deformity. We will discuss the skeletal deformities later on in the clinical feature structure. That means there will be some abnormality in the bones, and there will be enlargement of the liver, enlargement of the spleen. Finally, anemia also stimulates absorption of iron in the intestine. So there will be a lot of iron than normal state will get into the body system, but unfortunately, because of the dyserythropoiesis, most of them will remain unutilized. Further, I have already said that beta thalassemia major and beta thalassemia intermediate patients, as well as alpha thalassemia, the hemoglobin H variant patients, require transfusions. So there will be also added iron when the patient have transfusions. So this extra iron will produce iron overload, because iron is getting into the body from the gut and also through transfusions, but still iron is not being utilized properly
because there is this erythropoiesis. So this extra iron will be deposited in different organs of the body, and preferably they are deposited in the heart, the liver, and in some endocrine glands, particularly gonads, pancreas, and thyroid. So there will be dysfunction of these organs. So when the extra iron is deposited in different vital organs, leading to their dysfunction, the condition we call hemochromatosis. So what is the pathophysiology? The pathophysiology starts with the formation of the tetramers, which is toxic to the RBC membrane. So RBC's immature state die within the marrow, this is erythropoiesis. RBC's mature stage dies in the spleen, hemolysis. Both leads to anemia. Anemia then stimulates kidney to release more erythropoietin. Erythropoietin will stimulate the hematopoietic stem cells. So there will be expansion of the marrow leading to skeletal deformities, and there will also restoration of the hematopoietic function of the silent hematopoietic sites like liver and spleen, leading to hepatosplenomegaly. Finally, there will be increased iron absorption, which is stimulated by the anemic state. Plus, there will be added iron getting into the body through transfusions. Unfortunately, this extra amount of iron cannot be utilized because the erythropoiesis is less. So the extra iron will be deposited in different organs of the body, and that will lead to dysfunction of those organs. And this is called hemochromatosis. The most commonly affected organs are heart, liver, and a few endocrine glands like pancreas, thyroid, and the gonads. So this is a picture. Actually, this picture has been taken from Robbins pathology. And this picture easily demonstrates the pathophysiology. I will ask you to go through the Robbins pathology book for the pathogenesis of thalassemia. In fact, in our days, I don't know what happens now, in our days, we were actually instructed to read Digruch's hematology textbook when we were in pathology, but in phase 3. But my personal preference is please go through the Robbins pathology for hematology. All the pathogenesis are explained in much easier and much palatable way in Robbins. So this picture is taken from Robbins, and I will request everyone who is getting this lecture, please go through the Robbins textbook hematology chapter if you get time. Your understanding about the hematological diseases will be much better than you will get from Digruch's text. So sorry for being off topic. Now the presentations. So how the thalassemia patients presents? They actually presents with the features of anemia commonly. So what are the symptoms of anemia? Mainly the symptom is generalized weakness and easy fatigability. So the patient will say that I feel weak all the time and I cannot continue the physical work for a long time. This is called fatigability. And of course, as there is tissue oxygenation reduced because of the anemic state, there will be growth retardation, and the disease is an inherited disease. This disease isn't since birth. So the growing period, in the growing period, all the tissues will get less amount of oxygen. So obviously there will be some impairment of the growth. So most of the thalassemic patients will have growth retardation. And don't forget to take the history for the autosomal recessive pattern, that is the positive family history in the siblings and history of consanguineous marriage between the parents. These two are very important. So the signs. So many signs can be present. I only want to mention the basic ones. That is the thalassemic phase, anemia. Most of the patients will have severe anemia, and there will be mild jaundice. So why there is mild jaundice? Because this is a hemolytic anemia. So hemolytic anemia produce pre-hepatic jaundice, and this is usually mild jaundice. And because we have bilirubin is a metabolite of porphyrin heme metabolism.
So because of the hemolysis, there will be rise in bilirubin leading to jaundice. We call it prehepatic or hemolytic jaundice. This jaundice is usually mild. And finally, hepatosplenomegaly. So in patients of thalassemia, the 4 signs you will always look for, because thalassemic patients are often given as long cases. The first of all, just looking at the patient, you can easily diagnose, straightforward diagnosis, the thalassemic phase. Then examine for anemia and jaundice. You will find anemia and there will be mild jaundice. Finally, examine the abdomen for liver and spleen. And in most of the cases, you will definitely find hepatomegaly and splenomegaly. So what is a thalassemic phase? A thalassemic phase, it is also called a mongoloid phase or a chipmunk phase. There is prominence of the frontal bones. It's called frontal bossing. Look at this child. The forehead is much prominent. Then there will be a flat nose, and there will be prominent cheekbones. These bones are very prominent, the prominent zygomas. And finally, there will be malocclusion of the teeth because of the protruded maxilla, like this. The maxilla usually comes forward, so there will be malocclusion of the upper and lower teeth. So this is the typical thalassemic phase, also called the chipmunk phase or the mongoloid phase. There will be from top to the bottom of the face, the frontal bossing, the depressed nose, prominent cheekbones, and maloccluded teeth. So before going to the investigations, I should recall, I should mention the complications of thalassemia. So what happens when thalassemia patients live for a long time? So I have divided the complication in 4 sections. First of all, the complications that are due to anemia. The most important one is growth retardation. And another one, which is more dangerous than growth retardation, is anemic heart failure. Then another complication is due to hemolysis. It is formation of the pigment stones that leads to gallstone disease. The most dangerous complication of thalassemia is iron overload complications. And these are chronic liver disease, heart failure, hypogonadism, and diabetes. Finally, these patients receive frequent transfusions, particularly the thalassemia major beta patients, and they can get the transfusion-induced infections like hepatitis B virus infection, hepatitis C virus infection, even HIV. So let's go to the investigations. So for any anemic patient, the initial investigation is always a complete blood count with peripheral blood film. Additionally, we also do 3 investigations, that is serum iron profile, X-ray skull, and hemoglobin electrophoresis. So among these 4 investigations, the hemoglobin electrophoresis is the diagnostic investigation for thalassemia. Thalassemia cannot be diagnosed unless you go for hemoglobin electrophoresis. This is the most important one. But yes, other investigations should also be done. Particularly, the investigation usually starts with CBC and PBH, complete blood count and peripheral blood film. So what we expect from complete blood count and peripheral blood film? The first thing in complete blood count is there will be low hemoglobin. It is natural. There is anemia, so there will be low hemoglobin. And there will be increased reticulocyte count. So this increased reticulocyte count are due to hemolysis. In any kind of hemolytic anemia, there will be increased reticulocyte count. So this complete blood count, that is low hemoglobin and increased reticulocyte count, actually indicates some sort of hemolytic anemia is present. Then when we go see the peripheral blood film, 2 hallmarks are we will see. One is microcytic hypochromic RBCs. RBCs will be small and they will be pale. And the target cell is a typical cell where you have a central pallor, then a rim of pigmentation, and finally a peripheral pallor, just like a dartboard. Okay, we often play with it, the dartboard. We throw our arrows, darts to the boards and score. So this is called target cells. So in complete blood count, we will have low hemoglobin and high reticulocyte count. This indicates hemolytic anemia. And when we see the peripheral blood film,
we will have microcytic hypochromic RBCs with target cells. So after complete blood count and peripheral blood film, our diagnosis thalassemia is closer. Why? Because from complete blood count, we will find that this is hemolytic anemia, and the only hemolytic anemia that produce microcytic hypochromic RBCs and target cell is thalassemia. So from the combination of CBC and PBF, we can now say that this is possibly thalassemia. But still, there is a more important and more common cause of microcytic hypochromic RBC and target cell, and that is iron deficiency anemia. So for the next step, we must exclude that the patient is not iron deficiency anemia. For this, we go for serum iron profile, and this is done to distinguish thalassemia from iron deficiency anemia. In serum iron profile, if it is a case of thalassemia, all the 4 parameters, that is serum iron, serum ferritin, transferrin saturation, and total iron binding capacity, all will be normal in thalassemia. But in iron deficiency anemia, serum iron, serum ferritin, and transferrin saturation will be low, and total iron capacity will be high. So this serum iron profile is important to exclude iron deficiency anemia, because the peripheral blood film is identical in iron deficiency anemia and thalassemia. Both have microcytic hypochromic RBCs and target cells. So it is the only way you can distinguish these two is by doing serum iron profile. Other important investigations which is helpful, that is an X-ray skull. I have already said there are skeletal deformities, and a few of the skeletal deformities I have already mentioned in the clinical features, that is the face, but there will be still other skeletal deformities which can be seen if we do an X-ray skull lateral view. And this is the thinning of the cortex and widening of the diploid space. So the diploid space contains the marrow, so that will be enlarged, that will be widened, and that will lead to the thinning of the cortex. And there will be increased trabeculations with hair on end appearance. Trabeculations means there is connecting lines in the X-rays between the two cortical tables. So when they are wide apart, these trabeculations will be visible more. This is called increased trabeculation. So as it will appear that the hair of the patient is has already stood up, straightened hair. That is we call hair on end appearance. This X-ray is also important for your exam purpose, because in OSPE exams, this is one of the most favorite items in the past 10 prof exams. I have conducted a few prof exams at the medical college I was before, and I found I conducted probably 7 or 8 exams. So among those 7-8 exams, I found an X-ray of the skull in at least 5 times OSPE exams, and it can also be given in the oral part, because in oral part you can have pictorials. So please, whenever you get an X-ray skull, do not forget that the patient might have thalassemia, and do not forget these points, because you will be asked to write the points. Then you will be asked to write the diagnosis, that will be thalassemia. Then you will be asked to write the other investigations, and that will be CBC, PBF, serum iron profile, and hemoglobin electrophoresis. Finally, you may also be asked to tell the treatment. You will have to say, okay, I will tell it now. Hemoglobin electrophoresis is the last investigation, and it is the definitive investigation for thalassemia. The hemoglobin electrophoresis will actually show what amount and in what proportion the hemoglobins are there in the patient. So in beta thalassemia measure, I have only discussed this one because this is the only thing. The marked thing is the main hemoglobin, the hemoglobin A, it is less than 5%. It is only a small fraction or even 0, not at all present. Hemoglobin A2, it is more than 5%.
it is usually less than 5%, it will be increased more than 5%. The hallmark is there will be most of the hemoglobin will be hemoglobin F, which is the fetal hemoglobin. So as there is reduced hemoglobin A synthesis, the RBC will switch to synthesis of hemoglobin F, which it has stopped after the fetal life. So how to treat thalassemia? The important thing is to know the principle of the treatment. The principle of the treatment is to maintain the hemoglobin level. This is the main thing. And also to prevent the iron overload, to prevent the complications of hemochromatosis. So how we can actually maintain the hemoglobin? The best way is to repeated blood transfusions, folic acid, and there are two options, splenectomy and stem cell transplantation. So when we will use the transfusion, when splenectomy, I'll discuss later. So these are the options. That is, you can increase the hemoglobin by repeated transfusions, folic acid, splenectomy, and stem cell transplantation. And you can prevent the iron overload by avoiding iron-rich diet, and also by doing the using the iron chelators, which will remove the iron, the excess iron from the body. So overall, if we just want to say that whenever a patient comes of thalassemia comes to you with thalassemia, how will you treat them? First of all, you have to advise the patient not to take too much iron and vitamin C containing diet or supplements containing these things. Next one is genetic counseling. I will discuss at the end of this session. And folic acid 5 milligram daily, it is important because as there is hemolysis outside the bone marrow, the hemopoietic tissues, that is the bone marrow and now here the liver and spleen, will try to produce more RBCs, and there will be a folic acid deficiency because of the increased RBC production. That is why there will be folate deficiency. To prevent that, you have to give the patient daily folic acid. And obviously repeated transfusion, the mainstay of treatment, and the target hemoglobin level is 10 gram per deciliter. If thalassemia is diagnosed early in life, in childhood, in the first decade, and you can maintain the hemoglobin level at 10 gram per DL, the skeletal deformities will never develop. Even the growth retardation will not occur. So that is very important. And obviously the iron chelator, S-ferrioxamine has been the classical iron chelator. It is given parenterally, but nowadays it is largely replaced by the oral iron chelator, which is deferriprone. So I will suggest you to remember only one name, deferriprone. This is the preferred iron chelator as it can be taken orally. Okay. So treatment synopsis is for all patients, avoid iron and vitamin C rich diet and supplements. We will give genetic counseling, and as treatment, active treatment, we have to give daily folic acid, blood transfusions, and iron chelators. Those who need too much blood transfusions and those who has developed hemochromatosis because of too much blood transfusions, another option is splenectomy, because spleen is the main site of destruction of RBCs. So if you remove the spleen, there will be improvement of the hemoglobin level. And the last option is stem cell transplantations. As the patient has stem cells, which is abnormal in the sense that they cannot synthesize adequate amount of a particular globin chain, if you transplant normal hemopoietic cells with the capability to produce normal amount of globin chains in those patients, there will be correction of the anemia in 90% cases. But this is still not readily available in our country, and that is still a very costly option. So not everybody will be able to go for stem cell transplantation. So for our purpose, for our country, yes, those who need too much transfusions and those who has already developed hemochromatosis because of too much transfusions, you have to go for splenectomy. So I have mentioned the iron-rich diet. So I should mention what are the
dietary components that are rich in iron. The most important, the most iron-rich diet is the red meat and the liver, the green leafy vegetables. So what are the green leafy vegetables? Commonly spinach, cabbage, and broccoli. So, and finally the beans. So these dietary components should be avoided as much as possible for the thalassemic patient. Another point I have said that avoidance of vitamin C rich diet or vitamin C supplementation. Why? Vitamin C is not an iron containing vitamin, but vitamin C helps in the absorption of iron in the intestine, particularly the non-heme iron. So if we can avoid vitamin C, we will be able to reduce some amount of absorption of iron. That will help to prevent intervention of iron overload. That is why vitamin C is avoided in thalassemia. Finally, the genetic counseling. So what is genetic counseling? You have to counsel the patient and the patient's relatives about the disease. So what are the components? First of all, you have to explain that this is an inherited disorder. So the disease may be present in other family members. So as this is an autosomal dominant disorders, the other family members, particularly the siblings, even who are not symptomatic right now, should be screened. So hemoglobin electrophoresis should be done in all the siblings of the patient. And the parents should also be told about the possibility of giving birth to another or more thalassemic offsprings in future. So they can be given the option that yes, if you have future children, the presence of thalassemia can be diagnosed in the prenatal state, the antenatal state, with the help of either amniocentesis or chorionic villus sampling. So if you can diagnose that the fetus is thalassemic at a very early period of gestation, then you may have decide to terminate the pregnancy. But this is totally a decision of the parents. But you have to tell them that these are the options. Okay, and of course there will be suggestion to avoid consanguineous marriage. Consanguineous marriage is quite prevalent in our country, and most of the autosomal recessive disorders have consanguineous marriage between the parents and the background. So awareness of consanguineous marriage will definitely reduce the risk of giving birth to thalassemic patients in the next generations. And finally, screening before marriage. Because as the patient is thalassemic, the siblings might have thalassemic traits. So if they marry another thalassemic trait person, the offspring has very high chance, 1 in 4 chance to have thalassemia major. So that is why before marriage, everybody should screen thalassemia traits or thalassemic syndromes with the help of hemoglobin electrophoresis to prevent the birth of thalassemic offsprings. So I hope the lecture has given you some new informations which was not mentioned in other lectures. And this is my first lecture on thalassemia, so there would have been much more mistakes. There could be spelling mistakes or presentation mistakes. So please don't bother much about those things. And I thank you all for actually continue hearing my boring lecture for such a long period. And I hope we'll meet soon with another lecture in the near future, possibly. And I am always asked by many of the followers in the Axis Live to conduct a few lectures on nervous system diseases. I don't know why they are so much inclined to nervous system diseases when they are concerned about me. Yes, I will definitely conduct a few lectures on nervous system diseases, but the truth is, among all the chapters of internal medicine in MBBS course, the nervous system is the least one that attracts me. That is why I am more comfortable
conducting lectures on the other chapters. But yes, I will try to conduct lectures on nervous system in the upcoming days. So guys, thanks a lot. Okay, Allah Hafiz. Thank you so much, sir. Thank you very much. Thank you very much. শেষ এনজয় করে করলাম দিই। ক্লাস। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কোনো কমেন্টের প্রশ্নের উত্তর দিতে চাইতে আমি কমেন্টের প্রশ্নের উত্তর আমি পরেও দিতে পারবো, এখানে তো থাকবে। হ্যাঁ, আমি দেখে দেখে উত্তর দিয়ে দিব, সেটাই সুবিধা। এখন দিলে তাড়াহুড়ায় ভুল হতে পারে। ইনশাআল্লাহ স্যার, ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।